আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আমরা ইতিপূর্বে বলের 4টা ক্লাস করছি। তো আমরা লাস্ট ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে ঘর্ষণ বল সম্পর্কে। তো আমরা আজকে এই অধ্যায়ের ইনশাআল্লাহ থিওরি শেষ করার চিন্তা করব। তো শুরু করা যাক, দেখা যাক। তো আশা করি আপনারা আগের ক্লাসগুলো দেখছেন। আমি পূর্বের ক্লাসগুলো নিয়ে একটু কথা বলি। আমরা গতদিন পড়ছিলাম ঘর্ষণ কয় প্রকার। ঘর্ষণ পড়ছিলাম হচ্ছে আমরা 3 প্রকার। প্রথমটা কি পড়ছিলাম? প্রথমটা পড়ছিলাম হচ্ছে আমরা স্থিতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণে কি পড়ছিলাম? কোনো একটা বস্তু যখন থাকবে তলের মধ্যে স্থির থাকবে, তখন দুই তলের সংস্পর্শ তলে যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। তো বস্তুর ওজন বল কাজ করছিল এমজি নিচের দিকে, অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করছে উপরের দিকে আর। তো স্থিতি ঘর্ষণ এই তলের মধ্যে যে স্থিতি ঘর্ষণটা হয়েছে সেই স্থিতি ঘর্ষণের মান ছিল এফ এস। তো তখন আমরা কি পড়ছিলাম? এই যে ঘর্ষণ বলটা এফ, আমরা মূল সূত্র পড়ছিলাম এফ ইকুয়াল টু মিউ আর। তো আমরা স্থিতি ঘর্ষণের ইংলিশ ছিল স্ট্যাটিক ফ্রিকশন, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি। তখন আমরা এটাকে লিখছিলাম মিউ এস আর। তাহলে এটা হলো স্থিতি ঘর্ষণের সূত্র। তো এটাকে এরকম লেখা যায় এফ এস ইকুয়াল টু মিউ এস আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু এম জি। তখন আমরা এই আর এর জায়গায় এম জিও লিখতে পারি। এটা ছিল আমাদের স্থিতি ঘর্ষণ। এরপরে আমাদের ছিল গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ গতীয় ঘর্ষণটা কিরকম ছিল? একটা বস্তু ছিল, তাহলে বস্তুর ওজন বল কাজ করবে নিচের দিকে এমজি, অবিলম্ব প্রতিক্রিয়া আর উপরের দিকে কাজ করবে। তো তখন আমি এইদিকে একটা বল প্রয়োগ করব। যখন গতি ঘর্ষণে একটা তলের উপর দিয়ে যখন আরেকটা বস্তু গতিশীল হবে, তখন দুই তলের সংস্পর্শ তলে যে বাধার সৃষ্টিটা হয় এই বাধাটাকে আমরা কি বলছিলাম? ঘর্ষণ বল। তো দেখেন বস্তুটাতে আমি বল প্রয়োগ করছি এইদিকে, গতিও হবে ওইদিকে, এই যে গতিটা হবে এইদিকে। ফলে বস্তু যেদিকে গতিশীল থাকে, গতির পরিবর্তন যেদিকে হয় ত্বরণ ওই দিকেই হবে। তাহলে ত্বরণের দিকটা হলো এইদিকে। তাহলে বস্তু যেদিকে গতিশীল হবে ওই তার বিপরীত দিকে কি বলের সৃষ্টি হবে? বিপরীত দিকে এই যে ঘর্ষণ বল এফ এর সৃষ্টি হবে। তাহলে গতির কারণে যেহেতু ঘর্ষণ বলের সৃষ্টি হলো, এটার জন্য এফ কে কাইনেটিক ফ্রিকশন। কালকে আমরা পড়ছিলাম ব্যাপারটা। তো এখানে আমরা কি জানি? ঘর্ষণ বল এফ ইকুয়াল টু মিউ আর। তাহলে গতীয় ঘর্ষণ এফ কে ইকুয়াল টু কি হবে? এটা মিউ কে আর। তাহলে এটা গতীয় ঘর্ষণ বলের সূত্র। এখন দেখেন আমি এই এফ কে মিউ কে আর ইকুয়াল টু কি লিখতে পারি? এম জি। এই যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু এম জি লিখতে পারি কিন্তু। আচ্ছা, এইটুক তো গেল। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হতে পড়ছি লব্ধি বল ইকুয়াল টু এম এ। তাহলে আমরা কি পড়ছিলাম? লব্ধি বল এটা ইকুয়াল টু পড়ছিলাম আমরা হচ্ছে এম এ, বা নিট বল মোট বল ইকুয়াল টু এম এ। এখন দেখেন এখানে আমি লব্ধি বল বা মোট বল বা নিট বলটা বের করব। আমি একটু খেয়াল করে দেখি লব্ধি বলটা কিভাবে বের করব। দেখেন আমার বস্তুটাতে আমি বল প্রয়োগ করছি এইদিকে, এই বল প্রয়োগের কারণে বস্তুটা গতিশীল হয়েছে এইদিকে। তাহলে নিঃসন্দেহে এফ বলটা এফ কে চেয়ে বড়, ঘর্ষণ বলের চেয়ে বড়। ধরেন আমি এটার উপর দিয়ে হাত দিচ্ছি, আমি যে বল দিচ্ছি সামনের দিকে, যে বলটা দিলাম, আমার এই বোর্ডটা আমার হাতটাকে কি দিচ্ছে? একটা বাধা দিচ্ছে। তাহলে যে বাধাটা কোন দিকে দিচ্ছে? আমি গতি দিচ্ছি এইদিকে, বাধাটা দিচ্ছে এইদিকে। তো ও বাধা দিল 2 নিউটন আর আমি বল দিলাম 6 নিউটন। তাহলে আমি দিলাম কয় নিউটন? আমি দিলাম 6, হাত দিল 6, বাধা দিল 2। তাহলে আমার হাতটা কয় নিউটন বলে আগাচ্ছে? দিছি 6, বাধা পাইলো 2। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত থাকে? 4। তাহলে 4 নিউটন বলে কিন্তু আমার হাতটা আগাচ্ছে। কথা হচ্ছে তাহলে আমরা এই যে লব্ধি বল বের করব, বড় বল থেকে ছোট বল বিয়োগ করে দিব, অথবা একই দিকের বল থাকলে যোগ করে দিব আর বিপরীত দিকে বল থাকলে সেটা কি করে দিব? বিয়োগ করে দিব। আমরা তো এটা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে এই ব্যাপারটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করছি। তো আমরা দেখব যে এই বলটা বস্তু যেদিকে গতিশীল থাকবে সেই দিকের বলটা কিন্তু কি হয়? বড় হয়। আমরা এটা প্রথম ক্লাসেই বলছি। তাহলে গতির দিকের বলটা কি ছিল? এফ। আর গতির বিপরীত দিকের বলটা কি ছিল? এই যে এফ কে, বা এফ ঘর্ষণ বল এফ, যেটা দেন এফ কে। আচ্ছা, দিলাম এফ কে। এখন আর তো কোনো বল নাই এই বস্তুর উপর, তাহলে আমরা কি লিখতে পারি? এম এ।
তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি। আবার দেখেন এফ মাইনাস এফ, এফ কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মিউ কে আর, তাহলে এটাও এফ এম এ। দেখেন আবার কি লিখতে পারি, আবার লিখতে পারি এফ মাইনাস মিউ, মিউ কে তো আছেই, মিউ কে আর ইকুয়াল টু আবার কি লিখতে পারি, এই যে এম জি, আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম জি, এই যে মিউ কে থাকলো আর এর জায়গায় এম জি ইকুয়াল টু কি থাকলো এম এ। তাইলে আমাদের এই বিভিন্ন ভাবে এই ব্যাপারটা থাকতে পারে। দেখেন আমাদের এই জিনিসটাই কিন্তু দরকার, এই জিনিসটাই বেশি আসবে, ঠিক আছে। তাহলে আমাদের গতীয় ঘর্ষণটা পড়লাম, আর একটা ঘর্ষণ পড়ছিলাম আমরা, সেটার নাম ছিল আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ যখন কোনো একটা তলের মধ্যে দিয়া আর একটা বস্তু কি চলবে, গড়ায় গড়ায় চলবে, এই যে এইদিকে গড়াচ্ছে, গড়ায় গড়ায় চলতেছে, তখন এই দুই তলের মাঝে একটা কি বলে সৃষ্টি হয়, ঘর্ষণ বল। আবর্ত ঘর্ষণের ইংলিশ কি ছিল, রোলিং ফ্রিকশন। তাহলে এই যে রোলিং ফ্রিকশন বোঝানোর জন্য এই যে এফ এখানে আমরা দিই আর, আমরা এফ ইকুয়াল টু কি জানি, মিউ আর। এই যে বস্তুর ওজন বল কোন দিকে কাজ করবে, এম জি নিচের দিকে, আর যেহেতু এটা একটা তলে আছে, বস্তু যদি তলে থাকে তাহলে অবশ্যই তার কি থাকবে, অবিলম্ব প্রতিক্রিয়া থাকবে। তাহলে যেহেতু তলে আছে, ওজন বলও আছে, অবিলম্ব প্রতিক্রিয়া আরও আছে। তাহলে এই যে আমাদের রোলিং ফ্রিকশন এফ আর মিউ আর আর। এখন দেখেন এটা এটা তো একটা লেখা গেল এফ আর মিউ আর, আর ইকুয়াল টু কি লেখা যায়, এম জি লেখা যায়, ঠিক আছে। তাহলে এই যে আমাদের গত ক্লাসে আমরা পড়ছিলাম ঘর্ষণ, এবং এই যে আজকে আর একটু দিলাম ঘর্ষণ সম্পর্কে বিস্তারিত শেষ। এখন এই বল অধ্যায়ে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল মনে করে যেটা স্টুডেন্টরা, সেই টপিকসটার নাম হচ্ছে পুলিও কপিকল। এখন আমরা এই পুলিও কপিকল সম্পর্কে বিস্তারিত জানবো। তো পুলিও কপিকল যখন আপনারা পড়বেন, এই যে এখন দেখতেছেন, যখন দেখতেছেন তখন আপনারা খাতাটা রাখেন, খাতা নোট করার দরকার নেই, পুলিও কপিকল টপিকসটা আগে দেখেন, একবার না বুঝলে আবার দেখেন, আগে নিজে বুঝেন জিনিসটা কি, পুরা ক্লিয়ার করার পর তারপরে নোট করবেন, একই সাথে দেখবেন নোট করবেন, তাহলে কিন্তু আরো বেশি আওলা জাওলা মনে হবে। সো আগে পুরা ক্লাসটা দেখেন, দেখার পরে আপনি নোট করেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পুলিও কপিকল। এবার করব পুলি ও কপিকল। আচ্ছা, আসলে এই পুলি ও কপিকল জিনিসটা কি সেটা আগে বুঝি। দেখেন আমাদের আমরা যারা গ্রামে থাকি বা যাদের গ্রামে বাসা বা আগের মানুষ যারা ছিল, তারা ধরে নেন এটা একটা হচ্ছে কুয়া, এই কুয়া থেকে পানি তুলবে। তো কুয়াতে যদি পানিটা এইভাবে বালতি ফালায় এইভাবে টেনে তুলে, তাহলে পানি তোলাটা কষ্ট হয়ে যায়। তো তখন আগের মানুষ কি করতো, করতে এরকম যে এখানে একটা খুঁটি বাঁধতো, বাঁধার পর এরকম কিছু একটা থাকতো, এখানে খুঁটি বেঁধে এই যে এখানে কিছু একটা এরকম কিছু একটা থাকতো, এইখানে একটা গোল থাকতো, তো একটা ব্যারিং দেওয়া থাকে বা চাকা, কাঠের চাকা দেওয়া থাকতো, চাকার এই পাশে একটা দড়ি দেওয়া থাকতো, আর এই পাশে একটা দড়ি, যে মানুষটা ছিল, এইখানে কোন একটা মানুষ আছে, যে মানুষটা আছে এই যে দড়িটা তার হাতে ছিল, আর এইখানে এই মাথায় কি দেওয়া ছিল, ধরেন একটা বালতি দেওয়া ছিল, পাত্র, এই যে পাত্রটা দেওয়া ছিল। তখন কি করা হয়েছে, এখান থেকে এটা এটা ফেলে দেওয়া হয়েছে, পানি এই যে কুয়ার ভিতর থেকে, কূপের ভিতর থেকে পানি তুলছে, পানি উঠছে, এটা টান দিত সহজেই, তখন কিন্তু আগের মতো আর অত কষ্ট হইতো না। এইভাবে কিন্তু মানুষ আগে পানি তুলতো। তো এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় কপিকল। আর এই যে যেটার মধ্যে দড়িটা ঝুলেছিল, এই যে গোলটা, এই যে এটাকে বলা হয় পুলি।
আর এটা কি ছিল আমাদের? দড়ি অথবা সুতা। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে আমাদের বলা হয়েছে পুলি ও কপি কল। আমরা এটা এত বড় এত জটিল হিসেবে না নিয়ে আমরা একটু সহজভাবে করি। আমরা ধরি এটা একটা ছাদ, এটা হচ্ছে ছাদ। এই ছাদের উপর থেকে কোনো একটা বস্তু নিলাম, এই বস্তুটা এইখানে একটা আমরা পুলি নিলাম। এখন পুলির দুই পাশে দুইটা বস্তু ঝুলাই দিলাম। এরকম দুইটা বস্তু ঝুলাই দিলাম। তো এই বস্তুটাকে ধরলাম M1 আর এই বস্তুটাকে ধরলাম M2। তাহলে আমরা এই যে দুইটা বস্তু যে ঝুলাই দিলাম, আমরা যদি একটু দেখি, কোনো একটা পর্যবেক্ষণ করি। ধরেন আমার কাছে যে এই যে চার্জারটা আছে, তো এই চার্জারটার এইখানে দেখেন এটার ভর বেশি, এই মাথাটার ভর কিন্তু কম। তাহলে আমি কি করব, এটাকে যদি এইভাবে, যে যেটার ভর বেশি, দেখেন এই মাথাটার ভর বেশি, কিন্তু এদিকে বেশি দেওয়া সত্ত্বেও এর ভর বেশি থাকার কারণে কি হচ্ছে, এই দেখেন এই যে আস্তে আস্তে এসে এই যে নিচের দিকে পড়ে যাচ্ছে, এই যে ভর বেশি থাকার কারণে। তাহলে যার ভর বেশি, দেখেন এই যে আমি তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি না, কিন্তু এর ভর বেশি, যার কারণে নিচের দিকে ওজন বল কাজ করতেছে বেশি, যার কারণে সে কি করতেছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এই বস্তুটা পড়লো কোন দিকে, নিচের দিকে। এ যে টাইমে নিচের দিকে পড়তেছে, সেই একই সময় এই মাথাটা কি করতেছে, উপরের দিকে কিন্তু উঠতেছে। তো পুরা সিস্টেমে দড়ি কয়টা আছে, একটা। তাহলে পুরা সিস্টেমে দড়ি আছে একটা, মানে এই যে টান বল, এখানে এই যে এই বস্তুটাকে এই দড়িটা টেনে ধরে আছে কোন দিকে, উপরের দিকে ধরে আছে। টান বল কাজ করতেছে উপরের দিকে, আর এই বস্তুটার ভর ওজন বল কাজ করতেছে। ওজন বল সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে। তাহলে ওজন বল নিচের দিকে, টান বলটা টেনে ধরেছে, দড়িটা এই বস্তুটাকে টেনে ধরে আছে উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি টেনে ধরে থাকে, এখন এই যে বস্তুটাকে যদি আমি এইভাবে ভরের কারণে ছেড়ে দেই, তাহলে বস্তুটা পড়তেছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এটার ক্ষেত্রে ওজন বলটা বেশি, যার কারণে নিচের দিকে। আবার এই বস্তুর ভর কম, এইটুকুর ভর বেশি, যেদিকে ভর বেশি এই যে সেই দিকে বস্তুটা পড়ে যাচ্ছে। তাহলে আমার কাছে যে দুইটা বস্তু নিছি, আমি যদি এটাকে দেখি, আমি ধরে নিলাম M1 ভরের বস্তুটা হচ্ছে 15 কেজি, আর M2 ভরের বস্তুটা এটা হলো 2 কেজি ধরলাম। তাহলে কি হবে, এটাকে যদি কোনো একটা পুলির মধ্যে এইভাবে ঝুলাই দেই, তাহলে 15 কেজি ভরের বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। আচ্ছা, কোন দিকে পড়লো সেটা পরের হিসাব। আগে বলি, এই যে M1 ভরের বস্তুটার ওজন আছে, ওজন বল কি M1 জি। M2 ভরের বস্তুটারও কি আছে, ওজন আছে। তাহলে এটা হলো M2 জি। দুইটার ক্ষেত্রে আমি ওজন বল নিচের দিকে কেন দিলাম, কারণ ওজন বল সর্বদা কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, আমরা বিগত ক্লাসগুলোতে দেখছি। এখন এই যে M1 ভরের বস্তুটাকে, এই যে দড়ি, এখন মনে রাখবেন, দড়ি যতটি টান হবে ততটি, দড়ি যতটি টান বল হবে ততটি, টান বল হবে ততটি। এখন দেখেন টান, এই যে টান বল, টানের ইংলিশ হচ্ছে টেনশন। এই টেনশন মানে হচ্ছে টান। তা ওই যে টান, দড়িটাকে যে টেনে ধরে আছে, এই যে এটা হলো টান বল। তো এই টান বলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এখন দেখেন এই বস্তুটাকে, এই দড়িটা কোন দিকে টেনে ধরে আছে, নিচের দিকে না উপরের দিকে, অবশ্যই উপরের দিকে ধরে আছে। এখন এই পুরা ঘটনায় দড়ি কয়টা, একটা, টান বল কয়টা হবে, একটাই হবে। দড়ি যদি দুইটা থাকতো, টান বল হইতো দুইটা। তাহলে এই যে বস্তুটাকে টেনে ধরে আছে, তাহলে কোন দিকে আছে, উপরের দিকে। তাহলে উপরের দিকে টান বল হবে টি। এই বস্তুটা দেখেন, বস্তুটা পড়তেছে কোন দিকে, নিচের দিকে, দড়িটা টেনে ধরে আছে কোন দিকে, উপরের দিকে। আবার এই বস্তুটা পড়তে চাচ্ছে কোন দিকে, নিচের দিকে, কিন্তু এই বস্তুটাকে দড়িটা টেনে ধরে আছে কোন দিকে, উপরের দিকে। তাহলে টান বল উপরের দিকে। এখন আমরা কিছুক্ষণ আগে যে চার্জার দ্বারা দেখাইলাম, যে যার ভর বেশি সেই দিকে বস্তুটা অটোমেটিক্যালি পড়ে। তাহলে M1 এর ভর হলো 15 কেজি আর M2 এর ভর হলো 2 কেজি। তাহলে বস্তুটা পড়বে কার দিকে, যার ভর বেশি তার দিকে। তাহলে ভর কার বেশি পেলাম আমরা, M1। তাহলে বস্তুটা পড়বে নিচের দিকে। তাহলে গতি হবে কোন দিকে, বস্তুটা কোন দিকে গতিশীল হবে,
গতিশীল হবে নিচের দিকে। তাহলে আমরা জানি বস্তু যেদিকে গতিশীল ত্বরণও হয় সেই দিকে, তাহলে ত্বরণ হবে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে এই বস্তুটা কি হবে? উপরের দিকে উঠবে না? তাহলে এই বস্তু নিচের দিকে গতিশীল হলে, এই যে m1 ভরের বস্তু নিচের দিকে গতিশীল হলে m2 ভরের বস্তু কোন দিকে গতিশীল হবে? উপরের দিকে, যেহেতু একই দড়িতে বাঁধা। তাহলে m2 ভরের বস্তুটার গতি হবে কোন দিকে? গতিশীল হবে উপরের দিকে। বস্তু যেদিকে গতিশীল ত্বরণও হবে সেই দিকে। আমরা বলছিলাম গতিশীল যেদিকে সেদিকের বলটা বড়, বস্তুটা যেদিকে গতিশীল সেই দিকের বলটা বড়। এবং আমরা যে হিসাব নিকাশটা করব, যেই বস্তুটা নিয়ে হিসাব করব ওর মধ্যে যতগুলা বল আছে সেগুলা নিয়ে হিসাব, আর একজনকার হিসাব না। তাহলে আমি এখন হিসাব করতে চাচ্ছি, ধরেন এই সাইডে করি, m1 ভরের বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, m1 ভরের বস্তুর, আমি শুধু m1 ভরের বস্তুর উপর কি কি ঘটনা ঘটছে সেটা একটু দেখি। এটা ছিল আমার m1 ভরের বস্তু। এই বস্তুর উপর একটা ওজন বল কাজ করছে কোন দিকে? m1g। এই বস্তুর উপর উপরের দিকে একটা কাজ করছে টান বল, সেটা হচ্ছে t। আমি যে বস্তুর হিসাব করব শুধু ওর মধ্যে যা যা বল আছে সেটা নিয়ে হিসাব করতে হবে। তাহলে m1 ভরের মধ্যে নিচের দিকে ওজন বল কাজ করছে, উপরের দিকে টান বল কাজ করছে, আর কি কোনো বল কাজ করছে? করে নাই কিন্তু। এখন বস্তুটা গতিশীল হয়েছে কোন দিকে? m1 ভরের বস্তুটা গতিশীল হয়েছে কিন্তু নিচের দিকে, তার মানে ত্বরণও নিচের দিকে। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? নিট বল ইকুয়াল টু ma, বা আমরা কি জানি? মোট বল এটা ইকুয়াল টু কি হবে? ma। এন্ড কোন বলটা বড়? m1g বড় না t বড়? দেখেন বস্তুটা পড়ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে বল যদি বেশি না হইতো তাহলে কি সে নিচের দিকে আসতো? না। তাহলে নিচের দিকে কার কারণে আসছে? m1g এর কারণে, ওজন বলের কারণে সে নিচের দিকে আসছে। তাহলে এই যদি টান বেশি হইতো তাহলে তো এই বস্তুটা উপরের দিকে উঠতো, এই বস্তু তো উপরের দিকে উঠে নাই। বস্তু কোন দিকে নামছে? m1 বস্তুটা নিচের দিকে। তাহলে যেদিকে বস্তু গতিশীল হবে ওই দিকের বলটা বড়, তাহলে ওই দিকের বলটা হচ্ছে m1g। এখন m1g যেদিকে, t কি সেই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে হইলে কি হবে? মাইনাস হবে। তাহলে এই যে m1 এর এই যে নিচের দিকের বল মাইনাস, অর্থাৎ বড় বল মাইনাস ছোট বল ইকুয়াল টু কি হবে? ma। এটাকে সমীকরণ নাম্বার দিলাম 1। এটা কার ক্ষেত্রে পেলাম? m1 ভরের বস্তুর ক্ষেত্রে। আবার একইভাবে আমি m2 ভরের বস্তুর ক্ষেত্রে, m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুটাকে আমি একটু যদি পাশে নেই, m2 ভরের বস্তুটার ক্ষেত্রে সাথে কি কি ঘটতেছে? এটা ছিল আমাদের, ধরলাম m2 ভরের বস্তু। এই বস্তুর ওজন বল কাজ করতেছে নিচের দিকে m2g। এই বস্তুটা উপরের দিকে টান বল কাজ করতেছে t। এবার দেখেন m1 এর বেলা গতিশীল ছিল নিচের দিকে, m2 এর বেলা গতি কোন দিকে? বস্তুটা কোন দিকে উঠতেছে? এই যে এই বস্তু নিচের দিকে পড়লে এই বস্তু উপরের দিকে উঠতেছে, গতি উপরের দিকে, তার মানে ত্বরণ উপরের দিকে। আমি বললাম বস্তু যেদিকে গতিশীল থাকবে সেই দিকের বলটা বড়। তাহলে গতিশীল কোন দিকে? উপরের দিকে, তাহলে উপরের দিকের বলটা বড়। তাহলে এবার বলেন টি বড় না m2g বড়? টি বড়। টি যদি বড় না হইতো, উপরের টান বলটা যদি না হইতো, তাহলে এই বস্তু তার উপরে উঠতো না। তাহলে আমরা মোট বল ইকুয়াল টু ma। তাহলে উপরে মোট বল বলতে বড় বল মাইনাস এটা টি যেদিকে, m2g তো বিপরীত দিকে, তাহলে যে বড় বল মাইনাস ছোট বল, দুইটা যেহেতু বিপরীত দিকে আছে, বিপরীত দিকে হলে মাইনাস হয়, ইকুয়াল টু m2a। এটা সমীকরণ নাম্বার দাঁড়ালো কত? 2। তাহলে আমরা এই সমীকরণ দুইটা আশা করি বুঝতে পারছি। এখন আমি এইদিকে করি, এই যে 1 যোগ 2 করে পাই। 1 যোগ 2 বলতে এই যে 1 নাম্বার সমীকরণটা আর 2 নাম্বার সমীকরণটা আমি যোগ করব। তো 1 নং সমীকরণের বাম পাশে কি আছে? m1g - t লিখি, m1g - t যোগ করছি, যোগ চিহ্ন দিলাম। 2 নং সমীকরণের বামে কি আছে? t - m2g। দেখেন t - m2g। এবার 1 নং সমীকরণের বামে কি আছে? এই যে m1a, m1a, এবং ডানে কি আছে? m2a। তাহলে এই যে m2a। এবার দেখেন আমি যদি এই যে t - t আর প্লাস t কাটা দেই,
তাহলে এইদিকে পড়ে থাকলো M1G মাইনাস এদিকে থাকলো M2G, এদিকে থাকলো এই দুইটা থেকে দেখেন এখানেও এ আছে এখানেও এ আছে, এ কমন নিলাম, তাহলে M1 প্লাস M2, এই দুইটার মধ্যে থেকে জি কমন নেওয়া যায়, জি কমন নেই, তাহলে কি থাকলো M1 মাইনাস M2, আর এখানে থাকলো M1 প্লাস M2। আচ্ছা এখন এখান থেকে যদি আমি এ বের করতে চাই, আমি এটাকে এদিকে আনি, এই যে M1 প্লাস M2 আর এটাকে ওইদিকে নিলাম, তো এটাকে লিখি M1 মাইনাস M2 ইন্টু জি, সামনে জি থাকা যে কথা পিছনে, তাহলে আমি এখান থেকে যদি এ বের করতে চাই তাহলে কি বের হলো M1 মাইনাস M2 ইন্টু জি, আর নিচে কত বের হবে M1 প্লাস M2। তাইলে এইটা হচ্ছে আমাদের ত্বরণের রাশিমালা। তাহলে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছেন, যদি একবার না বোঝেন তাহলে আরো 2-3 বার বুঝবেন, আরো 2-3 বার করবেন। তাহলে আমরা এই যে কপি কলের এই ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে আমরা আগে কিসের মান পাইলাম, ত্বরণের মান পেলাম। এখন যদি আমাকে ত্বরণের মান পাই, তাহলে এখন যদি আমাকে টি এর মান বের করতে বলে, আমি 1 নাম্বার হোক আর 2 নাম্বার হোক যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিলে টি এর মান পাবো। আচ্ছা দেখি, এখন কথা হচ্ছে কি, এটা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। আচ্ছা এখন আমরা এবার কি করব, এই যে 1 নাম্বার যে সমীকরণটা ছিল যে এ এর মান 1 এ বসাই, তাহলে 1 নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল বলেন তো? 1 নাম্বার সমীকরণটা ছিল M1G মাইনাস টি ইকুয়াল টু M1A। এখন দেখেন M1G মাইনাস টি, অথবা এটা এরকম করি, এ মাইনাস M1A এদিকে আসলে প্লাস M1A এদিকে আসলে মাইনাস M1A হবে, মাইনাস টি ওইদিকে যায় প্লাস টি হলো। তাহলে এখন আমরা এই যে M1G মাইনাস M1 এ বলতে আমরা কত পেয়েছি বলেন, এর মান এখনই পেলাম, এর মান কত পেলাম M1 মাইনাস M2 ইন্টু জি, M1 প্লাস এখানে সরি এখানে কত আসতো M2, তাহলে এখানে কত আসবে M2 ইকুয়াল টু এদিকে কি থাকবে টি থাকবে, তাহলে এদিকে থাকতেছে M1G মাইনাস, এখন শুনেন এই M1 তো উপরের সাথে দুজনকার সাথে গুণ আছে, M1 আর M1 গুণ করি, M1 M1 তারপরে মাইনাস M1 M2, পাশে দুইটার সাথে কি আছে জি আছে, M1 প্লাস M2 ইকুয়াল টু এটা কি থাকলো টি থাকলো। দেখেন এই যে M1 দ্বারা এটাকেও গুণ করছি এটাকেও গুণ করছি, তাহলে M1 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 মাইনাস, ও সরি আচ্ছা সামনে তো মাইনাসটা আছে সমস্যা নেই, আর এরপর কি হবে এই যে পাশে কি রাখছি জি, এখন M1G মাইনাস এখানে কি আছে M1 প্লাস M2, এই জি দ্বারা যদি দুইটাকে গুণ করি তাহলে M1, তারপর এখানে আসতেছে কি আমাদের M1G মাইনাস, তারপর এখানে কি আসতেছে M1 M2G ইকুয়াল টু কি আসতেছে টি আসতেছে। এখন আমরা এখানে একটা লসাগু করি, তাহলে কি আসতেছে M1 প্লাস M2, লসাগু যদি করি তাহলে এটা দ্বারা এটা ডিরেক্ট কি হবে গুণ হবে, এটার সাথে এটা এটা যেহেতু একক সংখ্যা, তাহলে এই যে M1G ইন্টু M1 প্লাস M2 মাইনাস M1 M2 কাটা গেল, তাহলে থাকলো কি উপরে যা আছে তাই, উপরে কি আছে আমাদের M1 M1G, তারপরে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তারপর কি হবে M1 M2G ইকুয়াল টু কি থাকলো আমাদের টি থাকলো। এখন আমি যদি এখানে গুণ করি M1 M1G M1 M1G প্লাস M1 M2G M1 M2G মাইনাস M1 M1G প্লাস M1 M2G, এখন
m1 প্লাস m2, এদিকে থাকলো কি আমাদের t। একটু দেখেন, এই যে প্লাস m1 m1g মাইনাস m1 m1g, এটা কি গেল, বাদ গেল। তাহলে এখন এইদিকে আমাদের থাকলো কি, এখন এ দেখি m1 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 m2g m1 m2g যোগ করলে কি হয়, 2m1 m2g, নিচে কি হবে m1 প্লাস m2 ইকুয়াল টু কি হবে t। তাহলে অতএব t ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে, 2m1 m2, আর নিচে দিচ্ছি m1 প্লাস m2, বইয়ের অনুসারে দিলে পাশে হবে কি g, আপনি যদি পাশে দেন তাও হবে, উপরে যদি দেন তাও হবে। এটা হলো আমাদের এই যে টান বলের রাশিমালা। এখন আমরা কি এটা মুখস্থ করবো, টি ইকুয়াল টু m1 m2g m1 বাই, না এগুলা মুখস্থ করবো না, আমরা অঙ্ক দেখবো, ম্যাথ দেখবো, ম্যাথ দেখে এই যে এতক্ষণ যে বেসিক বুঝালাম বেসিক মতো করব, তাহলে প্রতিটা অঙ্কই আমার কাছে কি হবে, ইজি মনে হবে। সো আপনারা এইভাবেই করবেন, ডিরেক্ট সূত্র মুখস্থ করে লাভ নাই, সূত্র অনেক আইটেমের ম্যাথ আসবে, সো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, কপি কলের আরো একটা প্রশ্ন থাকে, আরো একটা আইটেম থাকে, সেটা হচ্ছে এরকম যে ধরেন এবার বস্তু আছে এরকম যে এখানে রাখলাম, এখানে একটা বস্তু রাখছি, এইখানে একটা পুলি দিছি, এইখানে একটা পুলি দিছি, এখানে একটা, এখানে একটা, এটা একটা টেবিলের উপর রাখছি, এখানে একটা সুতা দিয়ে এখানে একটা বস্তু ঝুলায় রাখছি, আর এদিক দিয়ে একটা বস্তু ঝুলায় রাখছি। এখন বোঝেন, বলেন যে আমাদের এখানে বস্তু আছে কয়টা, তিনটা। আমি এই বস্তুর ভর ধরলাম m1, এই বস্তুর ভর ধরলাম m2, আর এই বস্তুর ভর ধরলাম m3। তাহলে বস্তু কয়টা, তিনটা। এখন দেখেন তো এখানে দড়ি কয়টা আছে, এইখান থেকে এই পর্যন্ত দড়ি আছে একটা, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা দড়ি, পুরাটা কিন্তু একটা দড়ি না, আলাদা আলাদা দড়ি। তাহলে দড়ি হচ্ছে দুইটা, টান বল হবে দুইটা, বলছি দড়ি জয়টা, টান বল তয়টা। তাহলে দড়ি এখানে দুইটা, টান বল হবে দুইটা। এখন আমরা তো জানি ওজন বল সর্বদা কোন দিকে কাজ করে, নিচের দিকে। তাহলে এটা হবে m1g, এটার ওজন বল কাজ করবে নিচের দিকে, তাহলে m2g, এরও ওজন বল কাজ করবে নিচের দিকে, এটা হবে m3g। এখন দেখেন m1 বস্তুটা আর m2 বস্তুটা কোনো তলে কিন্তু একটা, কোনো তলে নাই, m1 আর m2 কিন্তু কোনো তলের মধ্যে নাই, কিন্তু m3 বস্তুটা একটা তলের মধ্যে আছে, এই যে টেবিলের উপরে আছে। তা আমি ধরলাম, টপিকসটার নাম দিলাম, বললাম যে এই যে তলের মধ্যে আছে, এই যে এই তলটা, এই তলের সাথে এর কোনো ঘর্ষণ নাই, তার মানে ঘর্ষণহীন তল। আমি কি বললাম, ঘর্ষণহীন তলে প্রথমে আগে বিবেচনা করি, ধরলাম কোনো ঘর্ষণ নাই। এখন তার মানে কোনো ঘর্ষণ বল কিন্তু নাই, ঘর্ষণহীন তল মানে কোনো ঘর্ষণ নাই, তাহলে সেখানে কি ঘর্ষণ বল আছে, নাই। আচ্ছা, প্রথমে ঘর্ষণহীন বিবেচনা করলাম। এই বস্তুটাকে, এই মন বস্তুটাকে এই দড়িটা কোন দিকে টানতেছে, উপরের দিকে টানতেছে, T1। কেন এখন T1 কেন দিলাম, এইখানে একটা দড়ি, এখানে একটা দড়ি, দড়ি যতটা টান ততটা, তাহলে এই দড়িতে T1, এই দড়িতে T2। এই বস্তুটা m1 বস্তুটা m3 কে আবার সামনের দিকে টানতেছে। আচ্ছা, ও আর একটা কথা, এখানে আমি ধরে নিলাম m1 হলো 20 কেজি, m2 হলো 5 কেজি, আর m3 হলো 1 কেজি। তাহলে বলেন তো কার ভর বেশি, m1 এর ভর বেশি। m কি করবে, m1 কি করবে, নিচের দিকে পড়বে, ওজন বলের কারণে নিচের দিকে পড়বে। এ যদি নিচের দিকে আসে তাহলে এ সামনের দিকে আসবে, m3 সামনের দিকে আসবে। m3 যদি সামনের দিকে যায়, m2 কি করবে, উপরের দিকে উঠবে কিন্তু। তাহলে এখানে আমরা দেখতেছি যে যার ভর বেশি, এই যে এটা, তাহলে বস্তুটা গতিশীল হবে কোন দিকে, গতিশীল হবে নিচের দিকে। এটা থেকে এ যদি এইদিকে, m1 বস্তু যদি নিচের দিকে গতিশীল হয়, তাহলে এই বস্তু কোন দিকে গতিশীল হবে, এই বস্তু গতিশীল হবে এইদিকে। m3 যদি গতিশীল ওইদিকে হয়, তাহলে এর সামনে আগায় গেলে এই বস্তুটা কোন দিকে আগাবে, এইদিকে। তাহলে m2 এর গতিটা হবে এইদিকে।
যেদিকে গতি সেই দিকে ত্বরণ, এখন পুরা যেহেতু সিস্টেম একটা, ত্বরণ কয়টা হবে? একটা। তাহলে এখানেও ত্বরণ এ, এদিকেও ত্বরণ হলো এ। এখন এই বস্তুটাকে, এই সুতাটা টেনে ধরে আছে কোন দিকে? সামনের দিকে, T1। দেখেন এই বস্তুটাকে সুতাটা টানতেছে এইদিকে, উপরের দিকে। এই বস্তুটাকে সুতাটা টানতেছে সামনের দিকে, কেন? বস্তু যেহেতু নিচের দিকে পড়বে। একইভাবে এই বস্তুটার ওজন বল কাজ করতেছে নিচের দিকে, কিন্তু সুতাটা বস্তুটাকে টেনে ধরে আছে কোন দিকে? উপরের দিকে, T2। এই বস্তুটা যাইতে চাচ্ছে সামনের দিকে, কিন্তু এই সুতাটা তাকে কি সামনের দিকে ধাক্কা মারতেছে না? এই এর ওজনের কারণে নিচের দিকে পড়তে যাচ্ছে, আসতে চাচ্ছে এইদিকে। তার মানে এটা হবে T2। বুঝি এই বস্তু তো পড়বে নিচের দিকে, তাহলে এর টানবে এইদিকে, কিন্তু এর পিছন পাশে আর একটা বস্তু ওজন ঝুলাই দেওয়া আছে, ওজন দেহ তো আছে, তাহলে ওজন ঝুলে থাকলে এ তো ওজনে তো টানতে যাবে নিচের দিকে, তাহলে এর টান বল অনুভব করবে এইদিকে। আর আমরা জানি কি, যেহেতু M3 বস্তুটা কোনো একটা তলে আছে, এই যে কোনো তলে যদি কোনো বস্তু থাকে তাহলে তার ওজন বল অবশ্যই আছে, এবং অবশ্যই কি আছে? অবিলম্ব প্রতিক্রিয়া আর থাকবে। তাহলে আর কখন থাকবে? যখন বস্তু কোনো একটা তলে থাকবে। তাহলে বস্তু কোনো তলে থাকলে অবিলম্ব প্রতিক্রিয়া, অবিলম্ব প্রতিক্রিয়া আর থাকবে। আচ্ছা, ধরেন এই যে কিছুক্ষণ আগে যে এই বস্তুটা যে ঝুলে ছিল, এই যে বস্তুটা M1 ভরের বস্তুটা, এ যদি ঝুলে থাকে, এর ওজন বল কাজ করবে কোন দিকে? নিচের দিকে। এর বেলা অবিলম্ব প্রতিক্রিয়া আর এটা কিন্তু থাকবে না। ঝুলে থাকা বস্তুর ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া থাকে না। অবিলম্ব প্রতিক্রিয়ার ক্লাসটা দেখেন, ওইখানে বলছিলাম কি, বস্তু যে তলে থাকে অবিলম্ব প্রতিক্রিয়া হয় ওই তলের সাথে লম্ব। এই বস্তুটা তো কোনো তলেই নাই, তাহলে এর কি লম্ব হবে? হবে না। তার মানে ঝুলে থাকা বস্তুর অবিলম্ব প্রতিক্রিয়া থাকে না। অবিলম্ব প্রতিক্রিয়া তখনই থাকবে যখন বস্তু কি থাকবে? কোনো একটা তলে থাকবে। তাহলে যেহেতু এই বস্তুটা একটা তলের মধ্যে আছে, যে টেবিলের উপর আছে, তার মানে এর কি আছে? অবিলম্ব প্রতিক্রিয়া আর আছে। তো আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারবো? আমরা আর ইকুয়াল টু লিখতে পারবো কার ক্ষেত্রে? M3 এর ক্ষেত্রে। তাহলে M3 জি। আচ্ছা, এটা আমরা রাখলাম। এখন আমরা এখন লিখবো এই যে M1 ভরের বস্তুর ক্ষেত্রে। তাহলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতেছে? M1 ভরের বস্তু গতিশীল কোন দিকে? নিচের দিকে। বস্তু যেদিকে গতিশীল ওই দিকের বলটা বড়, তাহলে M1G বড়, আর টি তো উপরের দিকে। গতিশীল যেদিকে, টান বলটা তার বিপরীত দিকে, বিপরীত দিকের বলগুলো মাইনাস। তাহলে আর তো কোনো বল নাই, M1 এর মধ্যে কার কোনো বল আছে? নাই। তাহলে হবে M1 এ, সমীকরণ নাম্বার 1। এবার M2 ভরের বস্তুর ক্ষেত্রে কি দাঁড়াইলো? M2 ভরের বস্তু দেখেন এইদিকে, বস্তু গতিশীল কোন দিকে? এইদিকে। তাহলে বস্তু যেদিকে গতিশীল সেদিকের বলটা বড়, তাহলে T1 এর দিকে গতিশীল, তাহলে T1 বলটা বড়। আর বিপরীত দিকে বাধা দানকারী বল কে আছে? মানে বিপরীত দিকে টেনে ধরতেছে কে? কোন বলটা? T2 বল। আর আমি তো বলছি ঘর্ষণ বল নাই, তার মানে ঘর্ষণ বলের হিসাব নিকাশও থাকবে না। T1 মাইনাস T2, এটা ইকুয়াল টু কি থাকবে? এটা থাকবে কোন বস্তুর ক্ষেত্রে করতেছে? M3, সরি এটা হচ্ছে M3 বস্তুর ক্ষেত্রে। তাহলে এটা হবে M3A। এটা হলো সমীকরণ নাম্বার 2। এবার আমি হিসাব করব M2 ভরের বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এবার আমি করি M2 ভরের বস্তুর ক্ষেত্রে। বলেন তো M2 ভরের বস্তুটা কোন দিকে গতিশীল? উপরের দিকে না? এ টানতেছে এই দিক, এর টানের কারণে এ সামনের দিকে যাচ্ছে, এ এর সাথে বাধা, এ সামনের দিকে যখন যাচ্ছে এ তখন উপরের দিকে উঠতেছে, তাহলে গতিশীল কোন দিকে? উপরের দিকে। তাহলে M3 বলটা উপরের দিকে গতিশীল, তাহলে উপরের দিকের বলটা কত? T2। আর নিচের দিকের বলটা কত? M2G। তাহলে যে গতি কোন দিকে? T2 এর দিকে না M2 এর দিকে? T2 এর দিকে। তাহলে গতিশীল যেদিকে বড় সেই দিকের বলটা বড়, এই যে T2 বড়, মাইনাস M2 তো বিপরীত দিকে, তাহলে M2G ইকুয়াল টু কি হবে? M2A। এটাকে সমীকরণ নাম্বার ধরলাম 3। তাহলে এখন আমরা কি করব? 1 যোগ 2 যোগ 3 করব।
এক নাম্বারটা আমাদের কি ছিল দেখেন, এক নাম্বারটা ছিল m1g মাইনাস t1 ইকুয়াল টু m1a, সরি একবারে যোগ করে দিই, যোগ 2 নাম্বার বস্তুটা কি ছিল t1 মাইনাস t2, 3 নাম্বারটাতে কে ছিল t2 মাইনাস m2g, তাহলে এক নাম্বারের বাম পাশে ছিল m1a যোগ 2 নাম্বারটা ছিল m3a, 3 নাম্বারটা হলো m2a। এখন দেখেন তো এই যে মাইনাস t1 প্লাস t1 মাইনাস t2 প্লাস t2 কাটা, তাহলে এদিকে কি থাকলো m1g মাইনাস m2g, আর এদিকে প্রত্যেকটাতে a আছে, a কমন নেন, a কমন নিলে কি থাকে m1 প্লাস m2 প্লাস, সরি এখানে মাঝখানেরটাতে আছে m3 প্লাস m2, এই দুটা থেকে যদি আমি g কমন নেই তাহলে কি আসতেছে m1 মাইনাস m2 আসতেছে, আর এখানে কি থাকতেছে m1 প্লাস, এটা একটু সাজায় লিখি m2 প্লাস m3, ঠিক আছে। এখন এখন আমরা কি করব, এটা গুণ আছে এদিকে এসে ভাগ করে দেই, তাহলে m1 মাইনাস m2 ইন্টু g, আচ্ছা আর নিচে কি এটা গুণ আছে এদিকে এসে ভাগ হবে, a1 প্লাস a2 প্লাস a3 ইকুয়াল টু এ, সরি 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 এদিকে এসে ভাগ কি হবে m1 প্লাস m2 প্লাস m3, তাহলে অতএব এ ইকুয়ালটা আমাদের কি দাঁড়াইলো, এখানে দাঁড়াইলো m1 মাইনাস m2 ইন্টু জি, আর নিচে কি থাকলো m1 প্লাস m2 প্লাস m3। আমার এখন কি বের হলো, এই যে আমাদের ত্বরণের মানটা বের হলো, আমি যদি ত্বরণ বের করতে পারি, এই ত্বরণের মান যদি এখন t1 t2 বের করতে বলে, তাহলে ত্বরণের মান এক নম্বরে বসায় t1 এর মান বের করবো, t1 এর মান বের করার পর 2 নম্বর সমীকরণে বসায় t2 এর মান বের করতে পারবো। তাহলে আগে আমাকে ত্বরণ বের করতে হবে, তারপরে এই মানগুলো বের করতে হবে। তাহলে আশা করি আমরা এই সমীকরণটা বুঝছি, না বুঝলে আপনি আরো 2-3 বার দেখেন। এখন কথা হচ্ছে, যদি এইটাতে তো আমি বললাম এটা কি ঘর্ষণহীন তলের জন্য, ঘর্ষণ নাই, এবার আমি বললাম ঘর্ষণহীন তল না, আমি বললাম ঘর্ষণ যুক্ত তল, যুক্ত তল। আপনারা কি করবেন, আগে ঘর্ষণহীন তলের বেলা আগে ভিডিওটা পুশ করে তুলে নেবেন, এরপরে কি করবেন ঘর্ষণহীন তলের জন্য মানে ঘর্ষণযুক্ত তলের জন্য। আচ্ছা ঘটনা আগের মতোই, বস্তুটা গতি কোন দিকে, এইদিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, বস্তু যেদিকে গতিশীল তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এটা ঘর্ষণ বল হলো এফ, ঘর্ষণ বল কি এফ। তাহলে আমরা এখন এটা কয় নাম্বার বস্তুর ক্ষেত্রে ঘটছে, m3 বস্তুর ক্ষেত্রে, m3 পরে বস্তুর কোনটা এটা, এখন এটার বেলা আমরা একটু দেখি কে বড়, t1 বড়, তাহলে বড় বল মাইনাস ছোট বলগুলা, তাহলে বিপরীত দিকে কি আছে t2 মাইনাস বিপরীত দিকে কে আছে এফ আছে, ঘর্ষণ বল এফ আছে। তাহলে আর কোন বল আছে গতি, যেদিকে গতিশীল, গতিশীল কার দিকে t1 এর দিকে, যেদিকে গতিশীল সেদিকের বলগুলা বড়, আর দেখেন যেদিকে গতিশীল সেদিকের বলগুলা বড়, তাহলে বড় গতিশীল কোন দিকে t1 এর দিকে গতিশীল, তাহলে t1 এর বলটা বড়, আর বিপরীত দিকে বলগুলা কে t2 আর f, এরা বিপরীত দিকে বলগুলা ছোট, বিপরীত দিকে বলগুলা ম্যানেজ করে দিছি। মোট কথা হচ্ছে বড় বল থেকে ছোট বলগুলা বিয়োগ হবে, বিপরীত দিকের বলগুলা বিয়োগ হবে। তাহলে বড় বলকে যেদিকে গতিশীল সেদিকের বলগুলো বড়, বড় থেকে ছোট বল বিপরীত দিকের বলগুলা বিয়োগ হবে, বিপরীত দিকে কে ছিল t2 f। মোট বল ইকুয়াল টু কি ma, কোন বস্তুর ক্ষেত্রে m3 এর ক্ষেত্রে, তাহলে এটা বের হলো। এবার আমি কি করব, m2 এটা বের করছি, এবার আমি 1+2+3 করছি, যখন আমি 1+2+3 করছি তখন আমার এখানে কি বেরিয়েছিল, 2 নাম্বারটার ক্ষেত্রে t1 মাইনাস t2, এখানে কিন্তু আরেকটা ছিল মাইনাস f ছিল, এরপরে যোগ আমার কি ছিল t2 মাইনাস m2g ইকুয়াল টু এখানে যা ছিল তাই। এখন এটা তো কাটাকাটি গেল, এখানে অতিরিক্ত আরো কি থাকলো, অতিরিক্ত থাকলো এখানে থাকলো m1g, আর পিছনে থাকলো মাইনাস m2g, আর একটা এক্সট্রা থাকলো মাইনাস f। তাহলে আমি এই দুইটা থেকে এই যে এটার মতো কমন নিতে পারি, কমন যদি নেই তারপর আমার এক্সট্রা আরো কি থাকতেছে মাইনাস এফটা থাকতেছে, ইকুয়াল টু এদিকের হিসাব নিকাশ যা আছে তাই,
এখন বলেন তো, জিটাকে পিছনে দিলাম, এখানে যা আছে মাইনাস এফটা তো এই যে পাশে থাকলোই, বাই কত হচ্ছে এ, আর নিচে যা আছে তাই। এটা গুণ ছিল, এদিকে শিখিয়েছে ভাগ। যখন আমাদের এক্সট্রা এই যে ঘর্ষণ বল থাকবে তখন এই যে ঘর্ষণ বল এ হবে এটা। এখন ঘর্ষণ বলের মান যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, যদি দেওয়া না থাকে তাহলে কি করব? এখন আমরা যেটা পাইলাম, এই যে এ ইজ ইকুয়াল m1 মাইনাস m2 ইন্টু জি মাইনাস এফ, বস্তু ছিল তিনটা m1 m2 m3। এটা তো নর্মালি ত্বরণের মান পাইলাম। যদি ঘর্ষণ বলের মান দেওয়া না থাকে তাহলে আমরা কি জানি, m1 মাইনাস m2 ইন্টু জি, আমরা কি জানি এফ ইকুয়াল টু কি জানি মিউ আর, তাহলে এফ এর জায়গায় কি বসাবো মিউ আর বসাবো। নিচে কত আছে m1 m2 m3, এবার এ। এখন এই যে আর এর মান যদি আবার ফির দেওয়া না থাকে, অবিলম্ব প্রতিক্রিয়া যদি দেওয়া না থাকে তাহলে কি লিখবো? আমরা আর ইকুয়াল টু কি জানি এম জি জানি, তখন এটাকে আমরা এটা লিখবো। তাহলে এটা একটা সূত্র। এবার দেখি কি থাকতেছে, m1 মাইনাস m2 ইন্টু জি মাইনাস মিউ আর ইকুয়াল টু কি লিখবো এম জি। কি কথা বোঝা যাচ্ছে কি? এখন এটা কোন বস্তুর ক্ষেত্রে ঘটলো? যে এফ এর ক্ষেত্রে ঘটছিল, যে বস্তুর ক্ষেত্রে ঘটছিল m3 বস্তুর ক্ষেত্রে ঘটছিল, তার কিন্তু এম নিতে হবে। এমটা কোন এম? যে বস্তুর ক্ষেত্রে ঘটবে ঘর্ষণটা সেই বস্তুর এম। আমাদের যে চিত্র ছিল সেই চিত্রে এই এমটা কার ক্ষেত্রে ছিল m3, তাহলে এই যে আমাদের চিত্র মতে m3g হবে। আচ্ছা, আর নিচে কত হবে m1 m2 m3। আমরা এগুলো একটাও মুখস্থ করব না, আমরা প্রত্যেকটা এই যে টপিকসটা যে বুঝলাম এই বুঝে বুঝে এইভাবে করব। আমি যখন সৃজনশীল করাবো তখন দেখবো যে আসলে এই ব্যাপারটা কিভাবে আসবে। তো আমাদের মোট কথা ছিল এই অধ্যায়ের আলোচনা তো এই পর্যন্ত শেষ। আমি এখন এই যে ত্বরণের বড় বড় সমীকরণগুলো আমরা বের করা অনেক কঠিন লাগলো অনেক সময়, এটা এই ত্বরণের মানটা একবারে শর্টকাটে বের করা যায়, তবে শর্টকাটে বের করা না করাই ভালো। আমাদের যদি কখনো যদি ডিরেক্ট বলে যে ত্বরণের মান বের করো তাহলে আমরা শর্টকাটটা ইউজ করব, কিন্তু কখনো যদি টান বলের মান চাই তখন কিন্তু শর্টকাট ইউজ করেও কোনো লাভ হবে না। তো দেখি আমরা একটু শর্টকাট দেখি, তাই না? আচ্ছা, শর্টকাট কি দেখা যায়? প্রথমে আমাদের বস্তুটা কিরকম ছিল, এই পুলি ছিল, এদিকে একটা বস্তু ছিল, এদিকে দেখেন এই যে এটাকে বলছিলাম m1, এটাকে বলছিলাম m2, এর ভর বলছিলাম 10 কেজি, আর এর ভরটা বলছিলাম আমরা হচ্ছে 2 কেজি, ধরে নিলাম 2 কেজি। এর ওজন বল এটা হলো m1g, আর এটার ওজন বল হলো m2g। এই বস্তুটাকে টেনে ধরা হয়েছিল, যেহেতু দড়ি একটা, টান বল কয়টা হবে একটা। এগুলা টান বল টল অত কিছু দরকার নাই। আমি যদি ত্বরণ বের করি, ত্বরণ ত্বরণ হবে ঝুলে থাকা বস্তু ভর, মোট ভর নিচে লিখবো এই যে ঝুলে থাকা বস্তুর মোট ভর, মোট ভর। আর উপরে হবে ঝুলে থাকা বস্তুর মধ্যে বড়টার ভর, হ্যাঁ, বড় বস্তুর ভর মাইনাস ছোট বস্তুর ভর, পাশে ইন্টু কি দিব জি দিব। তাহলে আমরা এখন দেখি ঝুলে থাকা বস্তু কোন কোন বস্তু ঝুলে আছে, m1 ভরের বস্তু ঝুলে আছে, m2 ভরের বস্তু ঝুলে আছে, তাহলে তাদের মোট ভর m1 যোগ m2। বড় বস্তুর ভর, কার ভর বেশি, m1 এর ভর বেশি, তাহলে এই যে m1, m2 এর ভর কম, তাহলে মাইনাস m2 ইন্টু কি হবে জি। দেখেন আপনি, আমরা এই যে এই সমীকরণটাই পাইছিলাম। আমরা যদি এখন যেটা করলাম, তিনটা বস্তু নিয়ে কাজ করি, এখানে একটা পুলি ছিল, এখানে একটা পুলি ছিল, এটা ছিল m1 m2 m3, এটা ধরলাম 10 কেজি, এটা ধরলাম 1 কেজি, এটা ধরলাম 2 কেজি। তাহলে ত্বরণটা কি হবে, ঝুলে থাকা বস্তু মোট ভর নিচে হবে কি, সরি এটা এটা ভুল লিখছি, এটা হবে কি সবগুলো বস্তুর ভর, সবগুলো
বস্তুর ভর। আর উপরে হবে ঝুলে থাকা যে বস্তুগুলো আছে, ঝুলে থাকা বড় বস্তুর ভর। এ ধরেন ঝুলে থাকা বড় বস্তুর ভর মাইনাস ঝুলে থাকা ঝুলে থাকা ছোট বস্তুর ভর। এখন দেখি সবগুলো বস্তুর ভর, বস্তু আছে কয়টা? তিনটা, তাহলে তিনটা বস্তুরই ভর যোগ করবো, M1 M2 M3। আর উপরে কি লিখবো? ঝুলে থাকা বড় বস্তুর ভর। এখন ঝুলে আছে কোন বস্তু? M2 বস্তু আর M1 বস্তু, এই দুটার মধ্যে কার ভর বড়? M1 এর ভর। ছোট কে? M2। পাশে কি দিব? জি। দেখেন ঘর্ষণহীন তলে যদি এইভাবে ঘটনাটা ঘটে এটা হবে। আর যদি ঘর্ষণ থাকে, ধরে নেন ঘর্ষণ আছে, ঘটনাটায় কি আছে? ঘর্ষণ আছে, এই যে ঘর্ষণ বল এইদিকে F, ঘর্ষণ বল আছে, যদি ঘর্ষণ থাকে তাহলে কি হবে? তাইলে হবে ওই আগের মতোই, জাস্ট এখানে একটা কি আসবে? ঘর্ষণ বল আসলে এখানে একটা মাইনাস। তার মানে এদিকে যদি একটা ঘর্ষণ বল F থাকে, তাহলে এখানে জাস্ট একটা F বলটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা F পুলি এবং কপি কল নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে, জটিল মনে হয়। বিস্তারিত শেখানো হলো, আপনারা বারবার ক্লাসটা দেখেন। তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাস থেকে আমরা কি করব? সৃজনশীল করা শুরু করবো ইনশাআল্লাহ বল অধ্যায়ের। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।